বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলছে বাংলাদেশ, এগিয়ে চলছে অর্থনীতি, ব্যবসা বাণিজ্য খাত, সেই সাথে এগিয়ে চলছি আমরা। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি সমসাময়িক ব্যবসা বাণিজ্য, অর্থনীতি এবং ব্যবসায় ক্যারিয়ারের বিভিন্ন বিষয় নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন ক্যারিয়ার টু বিজে। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি তাবাসসুম প্রিয়াঙ্কা। আমাদের আজকের বিষয় বাংলাদেশ কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতি। আর এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন একজন সফল ব্যক্তিত্ব, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি এর পরিচালক ইঞ্জিনিয়ার রেজওয়ানুল কবির। আপনাকে স্বাগত আমাদের ক্যারিয়ার টু বিজের আজকের আয়োজনে। কেমন আছেন? জি, ভালো আছি। প্রথমেই জানতে চাইব বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি সম্পর্কে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ হচ্ছে বাংলাদেশে যেই কনস্ট্রাকশনে যেই কোম্পানিগুলো কাজ করে, নর্মালি তাদেরকে আমরা কন্ট্রাক্টিং কোম্পানি বলি, তাদের একটা অ্যাসোসিয়েশন। আমরা এখানে প্রায় 300 কোম্পানি আছি অ্যাক্টিভলি মেম্বার্স, এবং বাংলাদেশে যত ধরনের কনস্ট্রাকশন কাজ হয় সরকারি বেসরকারি পর্যায়ে আমাদের মেম্বার্সরা মোস্ট অফ দ্য কাজের সঙ্গে ইনভলভ। এখন কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিকে ব্রডলি আপনি 2-3টা ভাগে দেখতে পারেন। একটা হচ্ছে সিভিল ইনফ্রাস্ট্রাকচার, ধরেন একটা বড় বিল্ডিং হচ্ছে, একটা ইউনিভার্সিটি হচ্ছে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের আন্ডারে। সরকার এখন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা বড় ধরনের মসজিদ কমপ্লেক্স করছেন, একটা হসপিটাল হচ্ছে, বা একটা হাইকোর্ট বা কোনো লোকাল কোর্টের একটা ব্রাঞ্চ হচ্ছে। এই যে কনস্ট্রাকশনগুলো, এগুলো বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে করা হয়। এই ধরনের কনস্ট্রাকশনগুলো আমাদের মেম্বাররা করেন। এখন যদি যাই রোডসের দিকে, রোডস অ্যান্ড হাইওয়েজ ডিপার্টমেন্ট সারা বাংলাদেশ রোডসের মাধ্যমে কানেক্টেড। এই রোডগুলো যে তৈরি হচ্ছে, হাইওয়েজ, লোকাল ওয়েজ, এইগুলোর কনস্ট্রাকশন আমাদের মেম্বাররা করেন রোডস অ্যান্ড হাইওয়েজে। আমাদের কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ মেম্বাররা বিভিন্ন, শুধু কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজে না, ধরেন ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্টও ছিলেন একসময় আমাদের কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ থেকে, এখনও কয়েকজন অ্যাক্টিভ আছেন। বাট দিস ইজ এ ভেরি ওয়াইডার ফর্ম, এবং কনস্ট্রাকশনের যে পার্টিসিপেশন জিডিপি প্রায় 9%-এর মতো এখন। সো যদি জিডিপির পার্টিসিপেশন 9% ধরেন, এটা প্রায় 25-30 হাজার কোটি টাকার একটা ক্ষেত্র, যেখানে সারা বছরে 25-30 হাজার কোটি টাকার কাজ হয়। সো বুঝতে পারছেন যে এটা একটা অনেক বড় একটা জায়গা যেখানে অনেক কোম্পানি অ্যাক্টিভলি আছেন। যদি বহির্বিশ্বের দিকে তাকাই, বিশ্বের সাথে বাংলাদেশের কনস্ট্রাকশন খাতকে আপনি কোন অবস্থানে দেখছেন বা কোন পর্যায়ে রাখবেন? অফকোর্স বাংলাদেশ তো দেশ হিসেবে আমাদের অনেক দূর সামনে এগিয়ে যাওয়ার সুযোগ আছে, এবং আপনি যদি বাংলাদেশের অর্থনীতিকে প্রথমে দেখেন, বাংলাদেশের অর্থনীতিকে বলা হচ্ছে যে 2030 সালে এটা প্রায় 24তম অর্থনীতি হবে, অনেকে বলছেন 26-27তম অর্থনীতি হবে। এবং আরেকটা দিকে যদি দেখেন, বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারে এখন প্রচুর ইমপ্রুভমেন্ট দরকার আছে। আমাদের অনেক রাস্তা হওয়া দরকার, আমাদের অনেক বিল্ডিং হওয়া দরকার, আমাদের অনেক কনস্ট্রাকশন হওয়া দরকার, নদী বন্দর, সমুদ্র বন্দর হওয়া দরকার, বিমানবন্দর হওয়া দরকার, আবার অন্যদিকে এনার্জির প্ল্যান্ট হওয়া দরকার, পাওয়ার প্ল্যান্ট হওয়া দরকার। সো আমাদের জিডিপি গ্রোথ ছিল প্রায় 8%+ প্যান্ডেমিকের পরেও। প্যান্ডেমিকের সময় অনেক অর্থনীতিতে অনেক পতন আসলেও আমাদের অর্থনীতি প্রায় 6% রেটে এখনও মুভ করছে। এবং সম্ভাবনার দিক দিয়ে বাংলাদেশের কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির বিপুল সম্ভাবনা আছে, বিশাল সম্ভাবনা। আর আমাদের দেশের প্রচুর তরুণ আছেন যারা নতুন নতুন পাশ করে আসছেন, ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট আছেন, যারা ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট আছেন, বিজনেস গ্র্যাজুয়েট আছেন। তাদের কাজের সুযোগ করে দিতে গেলে আমাদেরকে আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে, আরও সুযোগ। যেমনটি আপনি সম্ভাবনার কথা বলছিলেন, এখন যদি বলি যে এই সম্ভাবনাতে আগাতে গেলে, সম্ভাবনাকে ধরে যদি আমরা আগাতে যাই, তাহলে প্রতিবন্ধকতাগুলো কোথায় আছে, কি কি আছে? আমাদের নিজেদের যেটা করা উচিত, আমাদের আরও বেশি বেশি বিজনেসে ইনভেস্ট করা উচিত। এই বিজনেসটা তো একদিনের বিজনেস না, এটা সামনে প্রচুর সম্ভাবনা। বাংলাদেশের যত ইমপ্রুভমেন্ট হচ্ছে, বাংলাদেশের কংক্রিট যত আরবানাইজেশন হচ্ছে, তত বেশি কংক্রিটের ব্যবহার বাড়ছে বা তত বেশি কনস্ট্রাকশনের ব্যবহার বাড়ছে। 2 নম্বর হচ্ছে আমাদের পলিসিগত সরকারের দিক থেকে কিছু সুযোগ সুবিধা দরকার আছে বা কিছু সাপোর্ট দরকার আছে। কারণ কোনো দেশেই কোনো ইন্ডাস্ট্রি প্রথমে মাথা তুলে দাঁড়াতে পারে না যদি সেই সরকার তাদেরকে একটা সুযোগ তৈরি না করে দেন। বাংলাদেশে যেহেতু আমাদের ইন্ডাস্ট্রি অতীতে ওইভাবে আগায় নেই বা সুযোগও কম ছিল, দেখা যাচ্ছে যে প্রচুর বিদেশি কোম্পানি এখানে কাজ করেন। সো বিদেশি কোম্পানির সঙ্গে
আমরা যদি প্রতিযোগিতায় কিছু জায়গায় সমতা আনতে চাই, তাহলে সরকারের কিছু সাপোর্ট দরকার, যেটাকে বলা হয় যে লোকাল ইন্ডাস্ট্রি প্রেফারেন্স। এটা সারা পৃথিবীতে সব জায়গায় আছে, যে বিদেশি কোম্পানি যেই সুযোগ সুবিধা পায় বাংলাদেশে কাজ করে পুরো প্রফিট নিয়ে চলে যেতে পারে, ট্যাক্স অ্যান্ড ভ্যাটের ক্ষেত্রে যে সুযোগ সুবিধাটা পায় সেটা আমাদের এখানে দেওয়া উচিত। আমরা এখানে সিমেন্ট কিনছি বা রড কিনছি, এখন যেই সিমেন্ট ফ্যাক্টরিটা উনি যখন সিমেন্টের র মেটেরিয়াল নিয়ে আসেন, উনি কিন্তু বেশ ডিউটি পে করে নিয়ে আসেন। আমাদের একটা রাফ এস্টিমেশন আছে যে আমরা যদি 1 টাকার র মেটেরিয়াল নিয়ে আসি, ওটার উপর 30% অ্যাভারেজ একটা ডিউটি আসে যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে। তার মানে আমি 1 টাকা 30 পয়সায় 30% ডিউটিটা সরকারি কোষাগারে যাচ্ছে। তো আমি যখন ফিনিশ সিমেন্ট বা এই ধরনের যে কোনো প্রোডাক্ট কিনছি, রাফলি বললাম যে 1 টাকা 30 পয়সা দিয়ে কিনছি। বিদেশি কোম্পানি যখন এখানে আসছে, সে যদি এই জিনিসগুলো এখান থেকে না কিনে বিদেশ থেকে নিয়ে আসে, তাহলে ওই 30 পয়সা তাকে আর দিতে হচ্ছে না। আর কিছু কিছু দেশে আমরা যেটা শুনেছি, রিসেন্টলি দেখেছি, আমরা একটা বড় বড় অর্থনীতির একটা দেশ, তারা যে কোনো এক্সপোর্ট ইনসেন্টিভ দেয়। আমরা যেমন আমাদের গার্মেন্টসে একটা ইনসেন্টিভ দিই, এ ধরনের ইনসেন্টিভ দেয়। তো কোনো কনস্ট্রাকশন কোম্পানিগুলো যখন ইনসেন্টিভ পায়, তখন দেখা যায় তারা অনেক কম্পিটিটিভ হয়ে যায়। আর সর্বোপরি আমরা যখন যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান যখন একটা কাজ করে, দিনের শেষে আমরা একটা ইনকাম ট্যাক্স পে করি সরকারকে, এবং সেটা সরকারের আয়ের একটা বড় অংশ। সো আমার প্রতি প্রফিটের 100 টাকার মধ্যে আমি 25 টাকা থেকে 35 টাকা সরকারকে পে করি অ্যাজ ইনকাম ট্যাক্স। তো আমরা যেহেতু উই আর জেনারেটিং মানি ফর গভর্নমেন্ট অ্যান্ড ফর দ্য কান্ট্রি, সুতরাং আমাদের কিছু কিছু পলিসি সাপোর্ট দিলে আমরা যদি আমাদের ব্যবসাটা বাড়াতে পারি, আমরা যদি প্রফিট বাড়াতে পারি, ইন রিটার্ন আমরা কিন্তু সরকারি কোষাগারেও বেশি টাকা দিতে পারি, যেটা বিদেশি কোম্পানিগুলো দিচ্ছে না। সব ক্ষেত্রে দিচ্ছে না, কিছু ক্ষেত্রে হয়তো কিছু দিচ্ছে, কিন্তু আমাদের মতো করে দিচ্ছে না। আপনার কথাতে করোনার পরিস্থিতির কথা চলে আসছিল, তো ওই প্রসঙ্গে একটা কথা জানতে চাই। করোনার সময় অনেক ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থা বা ব্যবস্থাপনা যে পদ্ধতিটা, সেটা অনেকটাই ভেঙে পড়েছিল। সেই জায়গাতে আমরা আসলে কতটা উত্তরণ করতে পেরেছি, বা আদৌ কি পেরেছি কিনা, বা এক্ষেত্রে আমাদের করণীয়টা কি? না, উত্তরণ তো আমরা ড্রাস্টিক্যালি উত্তরণ করতে পেরেছি, এবং ভেরি পজিটিভ সাইড অ্যাবাউট বাংলাদেশ এবং আমাদের দেশ, সরকার সবাই মিলে আমার তো মনে হয় যে খুব ভালো একটা উত্তরণ হয়েছে। যদি ফিউচারে করোনার প্রভাবটা এরকম না পড়ে, তাহলে তো আমার মনে হয় যে আমরা একসময় আবার আগের অবস্থায় ফিরে যেতে পারবো। কিন্তু আমরা যে শিক্ষাটা পেয়েছি, সেই শিক্ষাটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। কনস্ট্রাকশনের গতি কিন্তু স্তীমিত হয়নি। আপনি যদি যে কোনো ডেভেলপমেন্ট প্রোগ্রাম দেখেন, বড় বড় মেগা প্রজেক্টগুলো তো আমরা জানি, সেগুলো চলেছিল, পদ্মা ব্রিজ থেকে শুরু করে মেট্রো রেল সব কিছু চলেছে। কিন্তু ছোট ছোট যেগুলোর মধ্যে আমরা ডিরেক্টলি ইনভলভ, সেগুলোও কিন্তু মোরলেস একটু ধীরগতির এক সময় পেলেও এখন কাটিয়ে উঠছে, এবং এখন পুরো স্পিডে কাজ হচ্ছে। যেটা আমাদের সমস্যা হয়, যে আমাদের সমস্যা হচ্ছে সাপ্লাই সোর্সের প্রবলেম। একটা হচ্ছে দামের প্রবলেম, আর একটা হচ্ছে মেটেরিয়ালের অ্যাভেলেবিলিটির ইস্যু। এই জিনিসটা যদি অ্যাড্রেস না করা হয়, এটার এফেক্টটা করোনার চেয়েও বেশি হবে। এবং আরও বড়, যে আমাদের সঙ্গে ব্যাঙ্কগুলো ইনভলভ, ব্যাঙ্কগুলোর অর্থায়নে আমরা কাজগুলো করি। এখন ব্যাংকের যে প্ল্যান অনুযায়ী যে আমাদের টাকাগুলোকে রিপেমেন্ট করতে হবে, সেটার যদি একটা ব্যত্যয় ঘটে, তাহলে হবে কি, ব্যাংকের যে আস্থাটা আমাদের উপর আছে সেটা কমে যাবে। সুতরাং ফিউচারে যে ক্যাশ ফ্লো, সেটার উপরে ইম্প্যাক্ট আসবে। সুতরাং এই যে হোল চেইন একটা, সেই চেইনটার মধ্যে কোনো এক জায়গায় যদি কোনো ধরনের আপনার একটা ডিস্টারবেন্স আসে, সেটার ইম্প্যাক্টটা অনেক বড় হবে। সেই জন্য আমাদের রিকোয়েস্ট, আমাদের একটা দাবি, যে এই জায়গার যে প্রবলেমটা আমরা এখন ফেস করছি ইন টার্মস অফ প্রাইস অ্যাডজাস্টমেন্ট, সেটা যেন নিয়ে আসা হয়। আমরা কথা বলছিলাম বাংলাদেশের কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি সম্পর্কে। নিয়ে নিব ছোট্ট একটি বিরতির পর আমরা আবার আলোচনায় ফিরব। দর্শক, ক্যারিয়ার টুবিস থেকে এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর সবাইকে আবারও স্বাগত ক্যারিয়ার টুবিসে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতির পূর্বে আমরা যেমন কথা বলছিলাম বাংলাদেশের কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি সম্পর্কে, এই পর্যায়ে জানতে চাই কনস্ট্রাকশন খাতে যে উন্নয়ন হচ্ছে, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি এতে কী ভূমিকা রাখছে? ফার্স্টলি আমাদের এটা একটা প্ল্যাটফর্ম। এই যে এতগুলো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি আছে, এত বড় বিজনেস ক্ষেত্রটা এত বড়, সেটার একটা প্ল্যাটফর্ম। তো এই প্ল্যাটফর্ম থেকে আমরা কি করছি, যে আমাদের যেগুলো যৌক্তিক দাবি দেওয়া আছে এবং যেগুলো দরকার আমাদের ডেভেলপমেন্টের জন্য, ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্টের জন্য, সেগুলোকে সামনে নিয়ে আসার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি যেন আমাদের প্রফেশনালিজম, আমাদের
ইমপ্রুভ হয়, আমরা যেন গ্লোবাল স্ট্যান্ডার্ডে কাজ করতে পারি এবং বাংলাদেশের কনস্ট্রাকশনের মান যেন বিশ্বব্যাপী যে মানটা ফলো করা হচ্ছে সেই মানে পর্যায়ে যায়, সেটা হচ্ছে আমাদের একটা এজেন্ডা। আমরা আমাদের কর্মক্ষেত্রের হেলথ, সেফটি অ্যান্ড এনভায়রনমেন্ট সেটা যেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা প্র্যাকটিস করতে পারি, সেটা নিয়ে আমরা কাজ করছি। আমাদের যারা কনস্ট্রাকশনের সঙ্গে ইনভলভ, যারা ডিরেক্ট স্টেক হোল্ডার, যারা কাজ করেন, ইঞ্জিনিয়াররা, টেকনিশিয়ানরা, ওয়ার্কাররা, তাদের সেফটি, তাদের সামাজিক যে দায়বদ্ধতা আমাদের আছে তাদের প্রতি, সেগুলো আমরা এনশিওর করার চেষ্টা করছি। ফাইনালি যে কোয়ালিটি অফ কনস্ট্রাকশন, যাতে আমাদের যারা ক্রেতা, যারা স্টেক হোল্ডার, গ্রাহক, সরকারি ক্ষেত্রে হলে সরকার আমাদের গ্রাহক, প্রাইভেট সেক্টর হলে প্রাইভেট ক্ষেত্রে যারা গ্রাহক, তাদের স্যাটিসফ্যাকশন যাতে অর্জন করতে পারে, তারা যেন আমাদের উপর স্যাটিসফাইড থাকেন সেটা চেষ্টা করছি। এবং সব মেম্বার কোম্পানিগুলোর মধ্যে যেন একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি প্র্যাকটিস থাকে, সেফটি প্র্যাকটিস থাকে। তারপর ধরেন এখন যত কনস্ট্রাকশনের কোয়ান্টাম বাড়ছে, সেফটির রিস্কটাও তত বেড়ে যাচ্ছে। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে ইন্স্যুরেন্স, আদার প্র্যাকটিস এগুলো বাড়ছে, ট্রান্সপোর্টেশনের কোয়ালিটি অফ ট্রান্সপোর্টেশন এগুলো প্র্যাকটিস অনেক বাড়ছে, অনেক হেভি জিনিস ট্রান্সপোর্ট করতে হচ্ছে। আমরা টুলস অ্যান্ড ইকুইপমেন্টের ব্যবহার বাড়ানোর চেষ্টা করছি। মডার্ন কনস্ট্রাকশনে মানুষ সব কাজ যে ম্যানুয়ালি হয় তা না, সেগুলোর মেনটেন্যান্সের ব্যাপার আছে, সেগুলো অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যাপার আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করার বা আমাদের মেম্বারদেরকে অ্যাওয়্যার করার চেষ্টা করছি। আর আমাদের কনস্ট্রাকশন কোয়ালিটি এবং এই ইন্ডাস্ট্রিকে যাতে বিশ্ব পর্যায়ে আমরা নিয়ে যেতে পারি, সেটাই হচ্ছে আমাদের টার্গেট। আমাদের দেশের কোম্পানিগুলো একসময় বাংলাদেশে বড় বড় কাজ এই দেশের কোম্পানি করেছে। এই যে আমাদের সংসদ ভবন, এই সংসদ ভবনের কাজ কিন্তু বাংলাদেশি কোম্পানি করেছে। আমাদের ঢাকা এয়ারপোর্ট, এই ঢাকা এয়ারপোর্ট এখন যে এয়ারপোর্টটা, সেটার কাজ কিন্তু বাংলাদেশি কোম্পানি করেছে। কিন্তু ভবিষ্যতে যে টার্মিনাল 3, সেটার কাজ বাংলাদেশি কোম্পানি করতে পারছে না। সো আমাদের যে ঐতিহ্য ছিল সেটাকে ফিরিয়ে নিয়ে এসে সেটাকে আরও সামনে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এই যে বললেন করতে পারছে না, এটা কেন? এটা কি আমরা প্রযুক্তিগত দিক থেকে পিছিয়ে আছি? পুরোপুরি আমি বলবো না, আমরা বেশ কিছু কোম্পানি আছে প্রযুক্তিকে তাড়াতাড়ি অ্যাডপ্ট করতে পারি। বাট এখানে মনে হয় নাম্বার 1 কারণ হিসেবে বলা যেতে পারে যে আমাদের দেশের সক্ষমতার একটা বিষয় আছে, বাট প্যারালালি কিছু পলিসি সাপোর্টেরও ব্যাপার আছে। যেমন আমরা অতীতে যে বড় বড় কাজগুলো করেছি, সেই সব কোম্পানিগুলো, আমাদের দেশের বড় বড় কনস্ট্রাকশন কোম্পানি এক সময় এসে আর আগের অবস্থান ধরে রাখতে পারেন নাই। এটার কারণ হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে প্রফিটেবিলিটি অনেক কমে গেছে। এর কমে যাওয়ার কারণ যে এই যে প্রাইস অ্যাডজাস্টমেন্ট না দেওয়া, পলিসি সাপোর্টগুলোকে ঠিকমতো অ্যাড্রেস না করা। আমরা যেটা বলছি যে গভর্নমেন্ট অফ বাংলাদেশ ফান্ড, জিওবি ফান্ড, যেটা বাংলাদেশের গভর্নমেন্টের নিজস্ব ফান্ড, সেই ফান্ডগুলোর জন্য শুধুমাত্র লোকাল কনস্ট্রাকশন কোম্পানিকে দিয়ে কাজ করানো উচিত, কারণ একটা ক্যাপাসিটি বিল্ডিংয়ের ব্যাপার আছে। যদি আমাদের প্রাইভেট সেক্টরকে এম্পাওয়ার্ড করা হয়, পলিসি সাপোর্ট দেওয়া হয়, তাহলে আমরা ভেরি কমপ্লিমেন্টারি রোল পালন করতে পারি। সরকারের একটা পিপিপি সেল আছে, প্রাইভেট পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। পাওয়ার সেক্টর এটা একটা উদাহরণ। যেমন একটা রাস্তা হবে, এখানে প্রাইভেট সেক্টর থেকে ইনভেস্ট করা হবে, টোল দিয়ে মানুষজন চলবে। এখন অনেকে বলবেন আর টোল দিয়ে রাস্তায় চলতে হবে আমাকে, কিন্তু আপনি দেখেন, আপনি কি 1 ঘন্টার রাস্তা 3 ঘন্টায় পার হবেন, নাকি টোল দিয়ে 1 ঘন্টার রাস্তা 1 ঘন্টায় পার হবেন? এতে আপনার যেমন সময় বেঁচে যাবে, আপনার কর্মঘণ্টা বেঁচে যাবে, আপনার এনার্জি কস্ট যেমন ডিজেল বা পেট্রোল কম লাগবে, এবং আপনি একটা স্পিডি জীবনযাত্রা আপনি এক্সপেরিয়েন্স করবেন। সুতরাং ইন আদার ওয়ে টোল দিলেও কিন্তু আপনার খরচ অনেক কমে যাবে, আপনার জীবনযাত্রার মান উন্নত হবে। তো এটা ইনশিওর করতে গেলে এই যে পিপিপি সেক্টর এগুলো আসবে। সেক্ষেত্রে আমাদের কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজের ভূমিকা অত্যন্ত বেশি, কারণ আমরা আজকে যে কনস্ট্রাকশনগুলো করছি একসময় হয়তো এগুলো পিপিপির মাধ্যমে হবে, এবং বাংলাদেশি ইন্ডাস্ট্রিগুলো সক্ষমতা অর্জন করলে বাংলাদেশ ভেরি কমপ্লিমেন্টারি রোল প্লে করতে পারবে। এবার একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, আপনার সফলতার সিক্রেট কি, এবং এই সফলতার পথে চলতে গিয়ে কি কি চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন? আমি যদি প্রশ্নটাকে এভাবে নেই যে আমার সফলতা এসেছে কিনা আমি জানি না, বাট আমি অনেক সফল মানুষের সান্নিধ্য পেয়েছি, এবং আমি খুব আশাবাদী যে বাংলাদেশও সফল হবে, আমাদের মধ্যে অনেকেই সফল হবেন। সেই এক্সপিরিয়েন্স থেকে আমি কিছু শেয়ার করতে পারি। যেমন আমি ইঞ্জিনিয়ারিং সেক্টর একটা বিজনেস আছি, আমার ব্যাকগ্রাউন্ডও ইঞ্জিনিয়ারিংয়ে এবং বিজনেসে অ্যাজ ওয়েল। তা এখানে সফলতাটা খুব টার্গেটেড কোনো কিছু না, এটা একটা জার্নি,
এই জার্নিতে আপনি একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে যাবেন, বিভিন্ন পয়েন্টে টাচ করবেন এবং সেখান থেকে এক্সপিরিয়েন্স নিয়ে আপনি হয়তো নেক্সট টার্গেটটা ফিক্স করবেন। কারণ আপনি যদি এই ধরনের টার্গেট ফিক্স করেন যে আপনাকে সফল হতেই হবে বা সফলতাই একমাত্র রেজাল্ট হবে আপনার লাইফে, তাহলে হয়তো আমি সেভাবে নির্ধারণ করতে চাই না। ফেলিয়ার তো থাকতেই হবে, ফেলিওর থাকবে, এক্সপিরিয়েন্স হচ্ছে ইম্পর্টেন্ট, এবং আপনার প্যাশন এবং আপনার কমিটমেন্ট, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। কোনো শর্টকাট ওয়ে লাইফে নাই। সো যদি শর্টকাট চিন্তা করা হয়, হ্যাঁ শর্টকাট অনেক উদাহরণ থাকতে পারে, বাট দোজ আর ভেরি এক্সেপশনাল, সেগুলো কিন্তু জেনারেলাইজ করাটা ঠিক হবে না। সো আমার মনে হয় যে আমরা যদি প্যাশনেট হই অ্যাবাউট আওয়ার টার্গেট ইন লাইফ, এবং আমরা যদি এই কাজের মধ্যে একটা চার্ম খুঁজে পাই, আমরা যদি এটাকে অনুভব করি এবং উপভোগ করি, তাহলে মনে হয় সফলতাটা আসাটা খুব টাফ কিছু না। দর্শক, সময় হয়ে এলো ক্যারিয়ার 2biz থেকে আবারও ছোট্ট একটি বিরতি নেওয়ার। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ক্যারিয়ার 2biz-এ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনি যেমন আপনার ক্যারিয়ারের কথা বলছিলেন, যারা এই ইন্ডাস্ট্রিতে, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে যারা ক্যারিয়ার করতে চায়, তাদের কি পড়াশোনা থাকাই অবস্থায় ক্যারিয়ার গঠনে পদক্ষেপটা নেওয়া উচিত, নাকি পড়াশোনা শেষ করার পরে আসলে ক্যারিয়ারটা নিয়ে চিন্তা করা উচিত? ডেফিনেটলি পড়াশোনা থাকা অবস্থায় কেউই ক্যারিয়ার বিল্ড করে এটা তো ঠিক না, কারণ পড়াশোনাতে আপনাকে একটা রিকোয়ার্ড কোয়ালিফিকেশন অর্জন করতে হবে। কিছুটা প্রস্তুতি আগে থেকে কি নিয়ে রাখা যায় কি? হ্যাঁ, অবশ্যই। আপনি যদি আমাদের দেশে এটা শুরু হয়েছে, আমাদের প্রাইভেট সেক্টরের বা পাবলিক সেক্টরের বিভিন্ন ইউনিভার্সিটি এখন দেখবেন যে একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট থাকে অনেক ক্ষেত্রেই। তার মানে তাদেরকে ফোকাস করতে বলা হয়, সেটাও পার্ট অফ তার স্টাডি। আর বিদেশে দেখা যায় যে অনেককে ইউনিভার্সিটির লাস্ট পর্যায়ে থাকা অবস্থায় তার যেই ফিল্ডে থাকেন সেই ফিল্ডে ইন্ডাস্ট্রির সঙ্গে একটা সম্পৃক্ততা হয়। তা এটা আমাদের দেশে এখন তো অনেক এক্সপোজার বেড়ে গেছে, যারা পড়ালেখায় আছেন বা বিভিন্ন স্টাডিতে আছেন, তারা তাদের চয়েসটা হয়তো অনেক আগেই বিল্ড করে ফেলতে পারেন, সুযোগ আছে যেহেতু। সেই ধরনের যদি সুযোগ তৈরি হয়, তাহলে তাদের অনেক সুযোগ আছে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার বিল্ড করার। এবং সেক্ষেত্রে যারা বিজনেস প্রফেশনের আছেন, এটা ইজ এ কম্বিনেশন অফ ডিফারেন্ট প্রফেশন। এটা শুধুমাত্র যে ইঞ্জিনিয়ারিং প্রফেশনের কাজ তা না, কিন্তু এখানে ইভেন এইচআর প্রফেশনেরও প্রচুর সুযোগ আছে। যত ইন্ডাস্ট্রি সাইজ বড় হচ্ছে তত সুযোগ বাড়ছে। সাপ্লাই চেইন প্লেজ এ ভেরি ভাইটাল রোল কনস্ট্রাকশনে। সাপ্লাই চেইন আমি তো বলবো একটা অত্যন্ত ইম্পর্টেন্ট রোল প্লে করে। সুতরাং সাপ্লাই চেইনে যারা ভালো করছেন বা বিল্ড করতে চান তাদের ক্যারিয়ার, তারা এটাকে সিরিয়াসলি দেখতে পারেন। যারা ফাইন্যান্সে ক্যারিয়ার বিল্ড করতে চান, ফাইন্যান্স যে কোনো বিজনেসেরই হার্ড, ফাইন্যান্সিয়াল ক্যারিয়ার এখানে খুব ভালোভাবে আসতে পারে। এবং সর্বোপরি টেকনোলজিক্যাল ক্যারিয়ারে, আইটি হোক বা কোর ইঞ্জিনিয়ারিং হোক, এই সেক্টরে যারা আছেন তারা সিরিয়াসলি এই সেক্টরটাকে দেখতে পারেন। অনেক ক্ষেত্রেই সুযোগ এবং সুবিধা রয়েছে ক্যারিয়ার বিল্ড আপ করার। সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। আমরা আমি জানি না আমার দর্শকরা কোন পর্যায়ের দর্শকরা দেখছেন এই প্রোগ্রামটা। আমি যদি এভাবে দুইটা ভাগে ভাগ করি, যে আমাদের কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির ঐতিহ্য অনেক বড় ঐতিহ্য। আমাদের দেশে যদি দেখা যায় যে ব্রিটিশ আমলের যে বড় বড় কিছু স্থাপনা আছে, এখানেও কিন্তু লোকালি বেশ কিছু কনস্ট্রাকশন হয়েছিল। আমি যেটা জানি যে একসময় মিডল ইস্টে বাংলাদেশি বেশ কিছু কোম্পানি 90s, লেট 80s, 90s, আর্লি 90s, লেট 90s-এর দিকেও অ্যাক্টিভ ছিলেন। কিন্তু আস্তে আস্তে আমাদের সক্ষমতার একটা জায়গায় যেমন একটু চ্যালেঞ্জ এসছে, আরেকটা জায়গায় আবার আমাদের সক্ষমতা তৈরি হয়েছে, কারণ বাংলাদেশের ইন্টারনাল ইন্ডাস্ট্রির সাইজ অনেক বড় হয়েছে এবং অনেক বড় কোম্পানি এখন ইনভলভ, অনেক বড় বড় কাজ করছে। বাংলাদেশে অনেক কোম্পানি কাজ করছে। আমাদের কোম্পানি এনার্জি প্যাক থেকে আমরা বাংলাদেশে পাবলিক সেক্টরে ফার্স্ট পাওয়ার প্ল্যান্ট বিল্ড করেছি, মানে পিডিবি ওন করে আমরা বিল্ড করে দিয়েছি, কন্ট্রাক্টিং জব। এছাড়াও আপনারা দেখছেন যে পাবলিক সেক্টরে প্রচুর পাওয়ার প্ল্যান্ট এসছে যারা পাওয়ার জেনারেট করে। আমরা ভবিষ্যতে অনেক সুযোগ আছে। সো আমাদের পলিসি লেভেল থেকে আমাদের কিছু সাপোর্ট দরকার। যেই সাপোর্টগুলো পেলে এই ইন্ডাস্ট্রি অনেক এগিয়ে যেতে পারবে। আরেকটা সবচেয়ে আশার বিষয় যে পৃথিবীতে বড় বড় কনস্ট্রাকশন একসময় হতো আমেরিকানরা থেকে শুরু করে ইউরোপে এসছে। ইউরোপের রিলেটিভলি লেস ডেভেলপ কান্ট্রিগুলো, যবে ধরেন যে স্পেনের মতো দেশ একসময় সারা পৃথিবীতে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে লিড করেছে,
সেখান থেকে এশিয়ার দিকে আস্তে আস্তে এসেছে। দেখবেন যে কোরিয়ানরা অনেক ডেভেলপ করেছে, কোরিয়ান 5-7টা 10টা কোম্পানি সারা পৃথিবীতে কনস্ট্রাকশন লিড করে, সেখান থেকে চাইনিজরা এসছে, ইন্ডিয়ানরা আসছে। এবং আমার মনে হয় যে বাংলাদেশ হবে নেক্সট ডেস্টিনেশন অফ কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, এবং গ্লোবাল লিডিং কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে বাংলাদেশ একটা তার নামটা স্পষ্ট করে রাখতে পারবে। আমাদের দেশের 1 কোটি থেকে 1.25 কোটি লোক বিদেশে কাজ করেন, এবং একটা বড় অংশ কিন্তু কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করেন। আনফর্চুনেট পার্ট হচ্ছে ওনারা এখনও আনস্কিল্ড বা ভেরি সেমি স্কিল পর্যায়ে কাজ করেন। স্কিল বা ইন্টেলেকচুয়াল লেবার ইন কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে আমরা যেতে পারিনি। আমাদের টার্গেট হচ্ছে সেখানে যাওয়া, এবং সেই সুযোগটা আছে। আর যারা তাদের ক্যারিয়ার বিল্ড করতে চান, আমি মনে করি এটা একটা ফ্যান্টাস্টিক ইন্ডাস্ট্রি। পৃথিবীর যত ডেভেলপমেন্ট হচ্ছে, যত আরবানাইজেশন হয়েছে, একটা কংক্রিটের শহর দেখেই সেটা বোঝা যায়। যেই শহরে যত বেশি কংক্রিট, যেই শহরে যত বেশি অটোমেশন, যেই শহরে যত বেশি পাওয়ার, যেই শহর যত বেশি আলোকিত, সেই শহরের কনস্ট্রাকশন তত বেশি ডেভেলপ। সো আমাদের দেশ যখন পৃথিবীর 24তম অর্থনীতি হবে, বা আমরা যখন 2041 সালের মাইলস্টোন রিচ করার জন্য আমাদের কনস্ট্রাকশনকে এগিয়ে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে ব্যাপক সাড়া এবং গ্রহণযোগ্যতা পেয়েছে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি। কিছু দুর্ঘটনা বাদে প্রযুক্তির হাত ধরে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি একটি প্রবল সম্ভাবনার নাম। সকল সমস্যা কাটিয়ে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি এগিয়ে যাক দুর্বার গতিতে, সেই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের ক্যারিয়ার টু বিজ। আগামী সপ্তাহের আয়োজনে দেখা হবে একই সময় একই চ্যানেলে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।